This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। লিমার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। লিমা, ঘড়ির কাঁটা 2:06 মানে ফুল অ্যান্ড ফাইনাল। দেখো, ফুল অ্যান্ড ফাইনাল তালিকা নির্বাচন কমিশন কবে প্রকাশ করবে এখনো পর্যন্ত একটা দ্বন্দ্ব প্রত্যেকের মনেই রয়ে গেছে। তবে নির্বাচন কমিশনকে এতকাল দেখছিলাম তৃণমূল কংগ্রেস আক্রমণ করছিল, এখন দেখছি কোথাও কোথাও বিজেপি নেতারাও কিন্তু একটু হলেও আক্রমণ করতে শুরু করেছে। শ্রমিকের পর এবার কমিশনের ভূমিকায় কর্মহস্ত শুভেন্দু অধিকারী। কমিশন কেন নমনীয় মনোভাব দেখাচ্ছে? চিঠি চাপাটিতেই সীমাবদ্ধ কমিশনের পদক্ষেপ, অ্যাকশন কোথায়? প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু, কি বলেছেন শোনাবো। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না, আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। তা আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপুল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুভেন্দু অধিকারী আজকে কথা বলছেন, কিন্তু এর আগে শ্রমিক বাবু বলেছিলেন যে দিল্লিতে বসে থাকলে হবে না, নির্বাচন কমিশনার বাংলায় আসুন, মানুষের কথা শুনুন। এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছিলেন সেদিন শোনাই। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। লিমা, দেখো, কোনো ছোটখাটো নেতা তারা বলছেন না, জেলা স্তরের নেতা বলছেন না, বলছেন কে রাজ্য বিজেপির সভাপতি এবং বলছেন কে এলওপি, লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা। বলা মানে এটা খুব কৌশলে বিজেপির তরফ থেকেই বলাটা হচ্ছে, মুখ ফসকে কেউ বলছেন না। এখন দেখা যাক যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা বিষয়টা নিয়ে কিভাবে রিয়াক্ট করা হয়। অবশ্যই আমাদের সেদিকটা নজর থাকবে শুভজিৎ, কিন্তু তার পাশাপাশি আজকের দিনটা দেখে একটু আমরা নজর রাখি। তার কারণ নেতাজি স্মরণ, অবশ্যই এই নেতাজি স্মরণ অনুষ্ঠানে নাম না করে বিজেপিকে তো মুখ্যমন্ত্রী, দিল্লিকে চক্রান্ত নগরী বলে আক্রমণ, বাংলার বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ফের দিল্লি চলোর ডাক। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন না? সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লি যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর নির্দেশিকায় অনুপ্রবেশ প্রসঙ্গ কোথায়? এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে যে এসআইআর কমিশনের নির্দেশিকায় স্পষ্ট করে কোথাও বলা নেই, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। পাল্টা কমিশনের আইনজীবী যুক্তি দেন, 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনেই অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের বিষয়টি উল্লেখ রয়েছে।
এই প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। কোনোভাবেই অনুপ্রবেশের সঙ্গে এফআইআর, তার সঙ্গে নাগরিকত্ব পুরোটা মিলিয়ে একটা জগাখিচুড়ি তৈরি করেছে। এই দায় পুরোপুরি ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। তো তাদেরকে আজকে মাননীয় সুপ্রিম কোর্ট একই প্রশ্ন তুলছে। এতদিন মানুষরা যা প্রশ্ন তুলছিল, আমরা যে প্রশ্নগুলো তুলছিলাম, তৃণমূল কংগ্রেস আজকে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলছে। তার মানে পুরো পদ্ধতিটা যে বৈধতা, সাংবিধানিক বৈধতা, সেটাই আজকে চ্যালেঞ্জের মুখে। এটার জবাব ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে দিতে হবে। নেতাজি আজ জীবিত থাকলে তাকেও শুনানিতে ডাকতেন, কৈফিয়ত চাওয়া হতো ভারতীয়। নেতাজি জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে কমিশনকে খোঁচা মুখ্যমন্ত্রী। 2 কোটি নাম বাদ দেওয়া ষড়যন্ত্র বলে তোপ মমতা। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনলেন, যেখানে বলছেন 2 কোটি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র, আপনি কি বলবেন? মৃত ভুয়ো আর বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান, এরা বাদ যাবে। 2 কোটি হোক, 2 কোটি 20 লাখ হোক, 1 কোটি হোক, সেটা তো সময় বলবে। দ্বিতীয়ত, যেটা উনি বললেন যে নেতাজি বেঁচে থাকলেও তাকে ডাকা হতো, যদি ডাকা হতো তাহলে এশিয়ার মুক্তি সূর্য বলে খ্যাত নেতাজির তাতে কোনো আপত্তি হতো না। তার কারণ তিনি এইসব ভুয়ো চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন না। যে কোনো ভারত রাষ্ট্রের জন্য যে কোনো কাজে তিনি সবসময় এগিয়ে এসেছিলেন। ওটাই আমাদের একটা বিশেষ অনুপ্রেরণা যোগায়। নতুন এই নেতা যিনি অনুপ্রাণিত বাঙালি এটাতে আর বিশ্বাস করছে না। ধন্যবাদ আপনাকে। দেখুন, ভোট তো সামনেই, কয়েক মাস পরেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নেতারা, রাজনৈতিক দলগুলো তাদের মতন করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। কিন্তু ভোটে এই তৃণমূল আর বিজেপি বিরোধী জোটের ভবিষ্যৎটা কি এখনো স্পষ্ট হলো না বামেদের তরফ থেকে। নওশাদের সঙ্গে আলোচনা চলছে, জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জোটের কথা হুমায়ুন কবির বলছেন, নওশাদ সিদ্দিকী বলছেন, বামফ্রন্টের কি বক্তব্য? বামফ্রন্টের আলোচনা চলছে, এখন বাইরে বলার মতো কোনো অবস্থা তৈরি হয়নি, তাই বাইরে কিছু বলছি না। কিন্তু এই হুমায়ুন কবিররা বলছেন জোট করবেন আপনাদের সাথে, এটাতে কি আপনারা সাড়া দেবেন? হুমায়ুন কবিররা তো তারা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে, এখনো সেটা আমাদের আলোচ্য সূচিতে আসেনি। আর নওশাদ তো আপনাদের জোট, নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখন শেষ হয়নি। কিন্তু এই বৈঠকটা কবে হবে তা এখনো স্পষ্ট নয়, যদিও নওশাদ চাইছেন দ্রুত জোট সেরে ফেলতে। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরের জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটে ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস, আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই আমরা জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। জোটে যোগ দেবে কিনা এখনো স্পষ্ট করেনি কংগ্রেস, দ্রুত সিদ্ধান্ত নিক কংগ্রেস, বার্তা মোহাম্মদ সেলিমের। আমি পরিষ্কার বলেছি, মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাট্টা হয়ে লড়াই করতে।
কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ি। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে, কিন্তু সময় চলে যাচ্ছে, কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। কারণ গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম এবং পরে দেখা গেছে কিভাবে বিজেপি, তৃণমূল, আরএসএস চক্রান্ত করে জোর করে হারিয়েছে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেজন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। কৌস্তব, বিমানবাবুর বক্তব্য শোনালাম, নওশাদের বক্তব্য শোনালাম, মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনালাম। অবশ্যই কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের সঙ্গে আমরা যোগাযোগ করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। কিন্তু দেখো, এই ধরনের জোট হতে গেলে বেশ কয়েকটা বৈঠক হয়, একটা বৈঠকের সিদ্ধান্ত হয় না। সেই বৈঠকগুলো কবে হবে? ধরো জোট হলো, হওয়ার পরে বাম শরিক যারা আছেন তারা আবার আসরে নামবেন, দর কষাকষি করবেন আসন নিয়ে, সেগুলো কবে হবে? আরে মানুষ কবে বুঝতে পারবে যে এরা একসঙ্গে লড়ছে না আলাদা আলাদা লড়ছে? কৌস্তব, দেখো, জোটের বার্তা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়ার কথা বলছেন নওশাদ সিদ্দিকী। তিনি বাম কংগ্রেস সহ অন্যান্য সেকুলার ফ্রন্টকেও জানাচ্ছেন যে হাতে হাত ধরে লড়ার কথা। অন্যদিকে হুমায়ুন কবির তিনিও কিন্তু বলেছেন যে এই মহাজোটে তার কোনো আপত্তি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে বাম কংগ্রেস কি এই মহাজোটে সায় দেবে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এই বঙ্গ রাজ্য রাজনীতি। কারণ এই জোটের যে নতুন সমীকরণ, সেই সমীকরণ কোন দিকে এগোবে। দেখো, ইতিমধ্যেই কিন্তু বামফ্রন্টের যে সিপিএমের যেসব অন্যান্য যে সমস্ত শরিক দলগুলো রয়েছে, সেই শরিক দলগুলোর সঙ্গে কিন্তু বৈঠক চলছে। এমনকি আজকে বিমান বসু যেমনটা জানিয়েছেন যে নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ রয়েছে, সেই আইএসএফের সঙ্গেও কিন্তু বৈঠক এগিয়েছে। কিন্তু হুমায়ুনের দল এখনো পর্যন্ত কিন্তু আলোচ্য সূচিতে নেই। তবে একেবারে কিন্তু পুরোপুরি মহাজোটের যে কথা, সেই সম্ভাবনার কথা কিন্তু উড়িয়েও দিচ্ছেন না। অর্থাৎ কিনা বলছেন যে নির্দিষ্ট মাধ্যম দিয়ে এলে পরে তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। যেমনটা বলছিলাম যে কংগ্রেসের তরফ থেকে রিঅ্যাকশন নেওয়া দরকার। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, শুভজিৎ রয়েছে। সৌম্যদা, বিমান বসুর বক্তব্য প্রথমেই শোনালাম। তিনি বলছেন যে হ্যাঁ, নওশাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হুমায়ুন কবির ভাসিয়ে দিচ্ছেন কথা, তাদের সঙ্গে অফিসিয়াল যোগাযোগ করেননি জোটের বিষয়ে। নওশাদ বলছেন যে দ্রুত জোট করা উচিত, প্রকাশ্য মঞ্চ থেকেই বলেছেন। মোহাম্মদ সেলিম বলছেন যে এখনো পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে সেভাবে কোনো বার্তা আসেনি, কংগ্রেস যেন দ্রুত সিদ্ধান্ত নেয়। সোমদা, কংগ্রেস কি বলছে? দেখুন, আমরা পরিষ্কার বলছি, আমাদের সর্বভারতীয় কংগ্রেস দল, আমাদের এখান থেকে প্রস্তাব আমরা যায় এবং সেই প্রস্তাবে শিলমোহর দেয় এআইসিসি। আমাদের সিদ্ধান্ত এখান থেকে হয় না। কিন্তু আমরা 2016 সালে এবং তারপরে বিভিন্ন সময় বামেদের সঙ্গে জোট করে, বিশেষ করে সিপিআইএম এর সঙ্গে জোট করে এই রাজ্যে লড়েছি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে বিরোধীদের ভোট বাইফার্কেশন হলে বা ভাগ হলে শাসক দলের তৃণমূল এবং বিজেপি অসুবিধা হয় এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই সংগ্রামে এবং ভোটে ঐক্যবদ্ধ হয়ে লড়লে তো ভালো। সেদিকে এ বিষয়ে কোনো মতামত নেই, তবে আমাদের আলোচনা চলছে। এখনো ইটস টু আর্লি টু কমেন্ট, কারণ আমরা এখান থেকে কিছু সিদ্ধান্ত নিই না, সবটাই এআইসিসি নেয়। ফলে আমরা সবার মন্তব্য শুনেছি, সব রাজনৈতিক দলের আহ্বান শুনেছি, আমাদেরও তাদের সঙ্গে কিছু কিছু কথাবার্তা চলছে। সেটা আগামী দিনে আপনারা হুমায়ুন কবির কোনো বার্তা দিয়েছে আপনাদের উদ্দেশ্যে? এখন দেখুন, হুমায়ুন কবির বলেছেন, আমরা শুনেছি, আমরা সবারই বার্তা, শুধু হুমায়ুন কবির কেন, সবারই বার্তা শুনেছি। সেটা টেলিভিশনে নাকি কোনো রকম বার্তা পাঠিয়েছে অফিশিয়ালি? যেমন দেখুন, রাজনীতিতে সম্ভাবনা শিল্প, সব রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ শক্তি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ে, পশ্চিমবঙ্গের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামে সবাই একসঙ্গে থাকবে, এটাই অগ্রাধিকার। সে বিষয়ে জোট হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি। সিদ্ধান্ত নিশ্চয়ই নিলে আপনাদের জানাবো। বেশ, ধন্যবাদ। এদিকে তৃণমূল বিজেপি বিরোধী জোটের জন্য দরজা খুললেন হুমায়ুন কবির। 30 জানুয়ারি পর্যন্ত দরজা খোলা। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম সব দলকে স্বাগত। সম্মানজনক আসন সমঝোতা করে জোট চান যে ইউপি প্রধান। যদিও এখনো পর্যন্ত হুমায়ুনের জোট বার্তায় সাড়া দেয়নি কোনো দলই। আনুষ্ঠানিক কোনো বার্তা হুমায়ুনের থেকে আসেনি জানিয়েছেন বিমান বসু। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক। 294 সিটে সিট শেয়ারিং ভদ্রতা রেখে আমরা লড়তে চাই। আগামী দিনে আমার স্থির বিশ্বাস, বাংলার মানুষ এই চোরের সরকার, তুলাবাজের সরকার, মিথ্যাচারের সরকারের থেকে পরিত্রাণ চাইছে। নিশ্চয়ই আগামী দিনে নতুন ভাবে একটি সরকারে আমরা আসতে পারবো, এটা আমার বিশ্বাস।
যদি কেউ না আসে 30শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা, আইএসএফ এর জন্য খোলা, মিমের জন্য। হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল গঠন করেছেন গত বছর একেবারে শেষের দিকে ডিসেম্বর মাসে। তারপর থেকেই দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে তিনি একেবারে খড়গহস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বার্তা দিচ্ছেন, কখনো বামেদেরকে বার্তা দিয়েছেন, কখনো আইএসএফকে বার্তা দিয়েছেন, কখনো মিমকে বার্তা দিয়েছেন, কখনো কংগ্রেসকে বার্তা দিয়েছেন। আর এবার তিনি ডেডলাইন দিয়ে দিলেন, তিনি বলছেন 30শে জানুয়ারি পর্যন্ত দরজা খোলা রয়েছে। এখন দেখা যাক যে 30শে জানুয়ারির মধ্যে জোট পাকে কিনা বা জোটের কোনো রকম কোনো বৈঠক হয় কিনা। যদিও বিমান বসুর সঙ্গে একটু আগে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা হুমায়ুনের তরফ থেকে আসেনি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো এর আগে তো 3টে দলের জোট আমরা দেখেছিলাম সংযুক্ত মোর্চা 21-এর নির্বাচনে, কিন্তু এবার হুমায়ুনের গায়ে এখনো পর্যন্ত তৃণমূলের ছাপ লেগে আছে, মানে লেগেছিল আর কি একটা সময়, বিজেপির ছাপ লেগেছিল একটা সময়। তো তাদের সঙ্গে কি বামেরা জোটে যাবে বা কংগ্রেসের জোটে যাবে, বা ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেকুলারিজমের কথা বলছেন নওশাদ সিদ্দিকী, তিনি যাবেন? এতগুলো প্রশ্ন কিন্তু 26-এর আগে উঠতে শুরু করে দিয়েছে। পাশাপাশি এটাও জানতে চাইবো, এখানে কি বিগ ব্রাদার অ্যাটিটিউড হুমায়ুন নিচ্ছেন? তিনি 30 জানুয়ারি ডেডলাইন দিয়ে দিচ্ছেন। দেখো, কয়েকটা ডেফিনিট কথা বলে দিই যেগুলো এই মুহূর্তে আমাদের কাছে ডেভেলপমেন্ট আসছে। আলিমুদ্দিনে আজকে 2টো থেকে একটা মিটিং হবার কথা। সেই বৈঠকে বামফ্রন্ট তারা কিন্তু আলোচনা করবে যে আইএসএফ এবং হুমায়ুন কবির তৎসহ কংগ্রেস এই 3টে দলকে কি একসঙ্গে নিয়ে আদৌ এগোনো যায়। সেখানে কিন্তু বামফ্রন্টের যে অন্যান্য শরিকগুলো রয়েছে তাদের কিন্তু হুমায়ুনকে নিয়ে আপত্তি রয়েছে। সেই আপত্তি কিন্তু প্রাথমিক পর্যায়ে জানা গেছে। তবে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু বলছেন যে পুরো প্রক্রিয়াটা আলোচনার মধ্যে এনে তিনি যেহেতু বড় শরিক সিপিএম, তারা তাদের বক্তব্য জানাবে। তবে বামফ্রন্ট কিন্তু দরজা খোলা রাখছে, মানে হুমায়ুনের আবদার বলো, আর্জি বলো বা আবেদন বলো, পত্রপাঠ খারিজ করে দিতে রাজি নয় বামফ্রন্ট। এদিকে সেলিমও কিন্তু একই কথা বলছেন যে সবটা আলোচনার মধ্যে রয়েছে। অর্থাৎ কোথাও প্রয়োজন পড়লে যে হুমায়ুনকে তারা নিতেও পারেন এই বার্তাও যেমন থাকছে, তেমন বামফ্রন্টের একদল শরিক তারা আপত্তিও জানিয়ে রাখছে। কংগ্রেস কিন্তু কোথাও এখনো নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নওশাদ, শুভজিৎ রয়েছি। নওশাদ, একটু আগে আমরা শোনালাম যে হুমায়ুন কবির তিনি বলছেন 30শে জানুয়ারি পর্যন্ত সবকটা রাজনৈতিক দলের দরজা খোলা রয়েছে তার কাছে, সবকটার মধ্যে আপনারাও আছেন। আমরা বামেদের রিয়াকশন শুনিয়েছি, আমরা কংগ্রেসের রিয়াকশন শোনালাম। সৌম্য আইচরা একটু আগে লাইভে ছিলেন টেলিফোন আমাদের সঙ্গে। আপনার রিয়াকশনটা প্রাথমিকভাবে। দেখুন, ফ্রিডম অফ স্পিচ কনস্টিটিউশনাল রাইট, সে তার বাক স্বাধীনতা আছে, তার একটা দল আছে, তিনি তার মতো করে গুছানোর জন্য তিনি সময় দিচ্ছেন। এটা অস্বাভাবিক কিছু নয়, তিনি তিনার জায়গা থেকে খারাপ নয়। আমি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিগত প্রায় 1 বছর ধরে এই প্র্যাকটিসটা করছি, চেষ্টা করছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে সেগুলোকে ঐক্যবদ্ধ করা, তার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন ইতিপূর্বে বেশ কয়েকবার আলিমুদ্দিন স্ট্রিটে আমরা গিয়েছি, কথা বলেছি, লিস্ট তৈরি হচ্ছে, লিস্টের আদান প্রদান হচ্ছে, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তো উনি যে ডেডলাইন দিয়েছেন সেটা তার একান্তই ব্যাপার, তিনি কি তার পরবর্তী পদক্ষেপ কি করবেন। তো আমাদের অবস্থান একদম ক্লিয়ার, দিনের আলোর মতো পরিষ্কার, যে আমরা চাইছি লার্জার ফ্রন্ট তৈরি হোক, সেকুলার ফোর্সেস গুলো এক জায়গায় হোক, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আছে, মানুষের যে। নওশাদ, আরেকটা প্রশ্ন, হুমায়ুন সাহেব তো টেলিভিশনে বলছেন, একদম ছোট করে একটু জানতে চাইবো, আনুষ্ঠানিক কোনো বার্তা কি দিয়েছেন উনি এখন আপনাদেরকে? এটা বললে অনেকের অসুবিধা হয়ে যায়। দেখুন, আমরা চেয়েছি এর সাথে কংগ্রেস সিপিএম কে আমরা আনুষ্ঠানিক বার্তা দিয়েছি। হুমায়ুন কবির সাহেব টেলিভিশনে বলছেন, যদিও 2-1 আমাদের অফিসের অন্যান্য নেতৃত্বদের সাথে যোগাযোগ করেছেন যে এই ধরনের একটা জোট করা যায় নাকি এই বিষয়, কিন্তু ওটা কতটা মানে আপনার লিঙ্ক যেটা আসছে যে ইনশোর করাটা মধ্যখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ইনশোর করতে গিয়ে। বেশ বেশ, ধন্যবাদ। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, শুভজিৎ রয়েছে। একটু আগে আপনি শুনছিলেন নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলছিলাম, 30শে জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বলছেন বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী যে কোনো রাজনৈতিক দলকে স্বাগত, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, 30 তারিখের মধ্যে সিদ্ধান্ত জানান। সুজন বাবু, কে কাকে স্বাগত জানাচ্ছে আমি বুঝতে পারছি না। 30শে জানুয়ারি পর্যন্ত উনি ডেডলাইন দিয়েছেন, সবাই স্বাগত, কংগ্রেস, সিপিএম, আইএসএফ ইত্যাদি ইত্যাদি।
30শে জানুয়ারির পর উনি অন্য কাউকে স্বাগত জানাবার জন্য তৈরি আছেন কিনা সেটা ওনার ব্যাপার। হঠাৎ 30শে জানুয়ারি কি বলতে শুরু করলেন। রাজনীতিটা একটা কনসিস্টেন্সি। আমি হঠাৎ করে কংগ্রেস, সেখান থেকে বিজেপি, সেখান থেকে তৃণমূল, সেখান থেকে আবার বিজেপি, আবার সেখান থেকে তৃণমূল, তারপরে একটা হঠাৎ বললাম আমি মুখ্যমন্ত্রী হব, বিজেপি আমাকে সাহায্য করবে। এই নানাবিধ এত কথা হচ্ছে না, ভরসা করাটা মানুষের পক্ষে সহজ নয়। মানুষ চাইবে ভরসাযোগ্য শক্তি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। সেই ভরসার জন্য লড়াইটা বেশি ইম্পর্টেন্ট। ভরসাযোগ্য না হলে আপনি বলতে পারেন দরজা খোলা, দরজায় কেউ আসতে চাইবে কিনা সেটা ভরসার উপর নির্ভর করবে। আমার ধারণা সেই ভরসার মতন করে চলা অনেক মানুষ আছেন পশ্চিমবাংলায়, কিন্তু সবাই তা না। ধন্যবাদ সুজন দা। আরো বড় কোনো অ্যাকশনের ঘুঁটি কি সাজাচ্ছে ইডি? আইপ্যাক সংঘাতের আবহে কলকাতায় দফায় দফায় বৈঠক হচ্ছে, ইডি ডিরেক্টরের সঙ্গেই বৈঠক হচ্ছে। আমি কথা বলতে চাইবো রিপোর্টার সুজয় পালের সঙ্গে। সুজয়, তাহলে কি বড় কিছু? দেখো, এটা তার সূচির মধ্যেই ছিল যে প্রথমে অফিসারদের সঙ্গে বৈঠকের পর লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন, এবং সেই মতোই আমরা দেখলাম কিছু সময় আগে 3 জন ইডির কলকাতা জোনের যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর রয়েছেন তারা একে একে প্রবেশ করলেন। আমরা দেখলাম অভিজিৎ বদ্র, অরিজিৎ চক্রবর্তী, ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, যারা মূলত সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বালি পাচার, কয়লা পাচারের মামলায় আদালতে সওয়াল করেছেন, তাদের এক এককে আমরা দেখলাম তারা প্রবেশ করলেন এবং সরাসরি তাদের সঙ্গে ডিরেক্টর কথা বলবেন তেমনটাও জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে সেই বৈঠক শুরুও হয়ে গেছে বলে জানা যাচ্ছে। প্রথম দফায় অফিসারদের সঙ্গে তার বৈঠক হয়, বৈঠক শেষে এবার লিগ্যাল টিম, মূলত কলকাতার যে লিগ্যাল টিম, তাদের সঙ্গে কথা বলছেন। ফলে যেহেতু এই লিগ্যাল টিম একাধিক গুরুত্বপূর্ণ মামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে, যার মধ্যে নিয়োগ দুর্নীতি রয়েছে, বালি পাচারের মামলা রয়েছে শিক্ষা নিয়োগ দুর্নীতি, আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, শেখ শাহজাহানের মামলা রয়েছে, প্রত্যেকটি মামলায় যেহেতু এই আইনজীবীরাই আদালতে তাদের ইডির হয়ে সওয়াল করছেন, ফলে তাদের সঙ্গে ডিরেক্টরের এই মুহূর্তের এই বৈঠক, লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠক কতক্ষণ চলে সেটা দেখা যাক, সেই বৈঠক থেকে কি উঠে আসে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ চর্চা এই জন্য নয় যে খুব ভালো কাজ হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, চর্চা হচ্ছে দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে আছে এখানে। হিংসা এমন জায়গায় পৌঁছেছে আর সরকার এমন জায়গায় পৌঁছে, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না। হিংসা এমন জায়গায় যে এসআইআর করা যাচ্ছে না, চলে যাচ্ছে মাসের পর মাস, ইলেকশন এসে গেল। তো এই ধরনের বদনাম পশ্চিমবাংলায় আগে হয়নি। সেই জন্য এখানকার যে দুর্নীতি, টিএমসির নেতা মন্ত্রী সবাই লিপ্ত। তো সেই জন্য যত তদন্ত এগোচ্ছে তত লোক ধরা পড়ছে, তত বেশি চিন্তা বাড়ছে, টেনশনও বাড়ছে। আর ইডিও লেগেছে পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করতে, সাধারণ মানুষ সেদিকে তাকিয়ে আছেন। মামলা জোরদার করার জন্য কলকাতায় আসার কি প্রয়োজন আজকের দিনে সেটা আমি বুঝি না। কারণ আজকের দিনে প্রযুক্তিগতভাবে আমরা যতটা এগিয়ে গেছি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভারতের কথা বলেন, সেখানে একজনকে দিল্লি থেকে কলকাতায় আসতে হয় মিটিং করার জন্য, এটা আমি বিশ্বাস করি না। আসলে নির্বাচনের আগে ইডি, সিবিআই সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সেই রাজ্যগুলোতে, যে রাজ্যে নির্বাচন থাকে সেই রাজ্যে তাদের আনাগোনা বাড়তে থাকে। এটা চিত্রনাট্য, পুরনো চিত্রনাট্য, নতুন কিছু নয়। আইপ্যাক কাণ্ডের জের বঙ্গ সফরে Z+ সুরক্ষা পেলেন ইডি ডিরেক্টর। রাহুল নবীনের সুরক্ষায় বাড়তি সতর্কতা। দুদিনের জন্য Z+ নিরাপত্তা অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা বিমানবন্দরে নামার পর থেকে সিআরপিএফ এর ভিআইপি সিকিউরিটি গ্রুপ থেকে 20 জন জওয়ান তার নিরাপত্তার দায়িত্বে, যদিও নবীন বুলেট প্রুফ গাড়িতে চড়েন। আগে ইডি বা সিবিআই এর ডিরেক্টর পদের অফিসাররা কলকাতায় এলে 10 থেকে 15 জওয়ানের সিআরপিএফ নিরাপত্তা পেতেন। বর্তমান ইডি ডিরেক্টর দিল্লিতে, এমনকি অন্য রাজ্যে গেলেও এত সুরক্ষা পান না। কিন্তু আইপ্যাক কাণ্ডের পর ঝুঁকি নিতে নারাজ স্বরাষ্ট্র মন্ত্রক। নবীনের কনভয় সব মিলিয়ে 5টি গাড়ি থাকছে, পাইলট কার, সিআরপিএফ ভিআইপি সিকিউরিটি গ্রুপের। সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে 2 প্লাটুন সিআরপিএফ ও এসিআইএসএফ জওয়ান। আর সব মিলিয়ে নজিরবিহীন নিরাপত্তা রাহুলের জন্য।
ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আজই আত্মসমর্পণ করার শেষ দিন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টে অ্যাপিল করেও কোনো লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যেই আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন প্রশান্ত বর্মনকে। কিন্তু যদি প্রশান্ত বর্মন আজকের মধ্যে আত্মসমর্পণ না করেন সেক্ষেত্রে কি তাকে গ্রেফতার করতে পারে পুলিশ? পুলিশের মনোভাব কি, সূত্র কি বলছে? রঞ্জিতের সঙ্গে আমরা যোগাযোগ করব। আজকে এই খবরের দিকে নজর রাখবে, অবশ্যই নজর থাকবে আমাদের। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আজকে আত্মসমর্পণ করার শেষ দিন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টে অ্যাপিল করেও কোনো লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে প্রশান্ত বর্মনকে। কি করবেন প্রশান্ত বর্মন এখনো পর্যন্ত গতি প্রকৃতি কোনো পরিষ্কার নয়। কিন্তু পুলিশ কি করতে পারে যদি আজকে আত্মসমর্পণ না করেন? কতক্ষণ দেখবে পুলিশ? এর পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশ কি ঘুঁটি সাজিয়ে রেখেছে? রঞ্জিত, দেখো, একেবারে তোমাকে জানাই যে স্বপন কামিল্লা, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের অন্যতম মূল অভিযুক্ত এই কারণেই বলছি শুভজিৎ, যে এফআইআর কপিতে একমাত্র এই বিডিও প্রশান্ত বর্মনের নাম রয়েছে এবং অন্য আদার্স বলে রয়েছে। সমস্ত অভিযুক্তরা গ্রেফতার হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত বর্মন প্রাক্তন বিডিও রাজগঞ্জের প্রশান্ত বর্মন কিন্তু এখনো পর্যন্ত হাজিরা কিংবা উপস্থিত হননি। এবং দেশের সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিলেন যে 23 তারিখ অর্থাৎ আজই তার মেয়াদ কিন্তু ফুরিয়ে যাচ্ছে, আজকের মধ্যেই তাকে কিন্তু হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতে, অর্থাৎ যে আদালতে কেস হয়েছিল সেই আদালতে কিন্তু হাজিরার নির্দেশ দিয়েছিলেন। এবং সেই মতো কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রশান্ত বর্মনের হদিশ মেলেনি। এর আগে তুমি জানো যে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা শাখার পুলিশ তারা কিন্তু গিয়েছিল এই প্রশান্ত বর্মনের খোঁজে একাধিক জায়গায়, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দিল্লি থেকে একাধিক জায়গায় তার সমস্ত বাড়ি বন্ধ এবং বিডিও অফিসে তিনি যাননি, এমনকি তার যে ফোনটাও কিন্তু সুইচ অফ। নজর থাকবে আজকে কি হয়। রঞ্জিত, বড় খবর, নজর থাকবে আমাদের। এদিকে সরস্বতী পুজোর দিন উল্টোডাঙ্গায় পথ দুর্ঘটনা, পথচারীকে পিষে দিল গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু পথচারী। উল্টোডাঙ্গা হাটকোমরের কাছে ঘটনা ঘটে। কাকুরগাছির দিক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি স্কুটিকে, তারপরে ওই পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর। আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। থেকে আসলো, আরাম করে মারলো। সামনে একটা স্কুটি ছিল, একটা লোক দাঁড়িয়ে ছিল, চা খাচ্ছিল, লোকটাকে মারলো। লোকটা ওখানে স্পটেড হয়ে গেছে। বেশ কয়েকটি বাইককে আপনাকেও তো ধাক্কা মেরেছে গাড়িটি? আমাকে ধাক্কা মেরেছে, আমাকে এখানে লেগেছে, পায়ে লেগেছে, এই জায়গায় উনি আর বেঁচে নেই। উনি কি করছিলেন? রাস্তায় যাচ্ছিলেন, দাঁড়িয়ে চা খাচ্ছিলেন, সে সময় মেরেছে। পরপর কটা গাড়িকে বাইককে মেরেছে তো ধাক্কা, বাইক এবং স্কুটিকে? বাইকের স্কুটিকে আমরা দেখাচ্ছিলাম হুমায়ুন কবির, তিনি 30শে জানুয়ারি পর্যন্ত ডেডলাইন দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছেন? বামেদেরকে দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, আইএসএফকে দিয়েছেন, মিমকে দিয়েছেন। আর এবার তিনি কি বলছেন? বাম কংগ্রেসকে জোট বার্তা দিলেও তিনি বলছেন সরকার গড়তে প্রয়োজনে বিজেপির হাত ধরতেও রাজি। চাঞ্চল্যকর মন্তব্য হুমায়ুন কবিরের। তিনি বলছেন সরকার গড়তে প্রয়োজনে বিজেপির হাত ধরতেও রাজি। চাঞ্চল্যকর মন্তব্য হুমায়ুন কবিরের। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে বিজেপির সমর্থন নেবেন জানিয়ে দিলেন যে ইউপি প্রধান। দুদিন আগেও জোটের জন্য বাম কংগ্রেস আইএসএফকে জোট বার্তা দিয়েছিলেন হুমায়ুন। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। সরকার গড়তে প্রয়োজনে বিজেপির হাত ধরতেও রাজি। চাঞ্চল্যকর মন্তব্য করেছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে বিজেপির সমর্থন নেবেন জানিয়ে দিলেন যে ইউপি প্রধান। তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আমি জানি না আপনি শুনেছেন কিনা,
হুমায়ুন কবির আজকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার প্রয়োজন পড়লে যদি কোনো রকম ইকুয়েশনে কিছু এদিক ওদিক হয় তাহলে দরকারে তিনি বিজেপির হাত ধরতেও রাজি আছেন। উদাহরণ খাড়া করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখানে দুটো বিষয়, এক হচ্ছে উনি নিজেকে মানে চারা গাছ থেকে হঠাৎ করে মনিরও ভাবতে শুরু করেছেন, এক অলিক স্বপ্ন উনি দেখতেই পারেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেটা প্রথম থেকে বলছিলাম, লুকিয়ে চুরিয়ে যেটা হচ্ছিল সেটা খোলাখুলি হয়েছে। উনি বিজেপির হয়ে ভাড়া খাচ্ছেন, এটা তো প্রমাণিত, সেটাই আবার নিজে মুখে স্বীকার করেছেন। এবার বাংলার মানুষ বুঝতে পারলো আর কোথাও কোনো কনফিউশন নেই যে বিজেপি হুমায়ুন কবিরকে নামিয়েছে ভোট ভাগ করার জন্য। ধন্যবাদ। হুমায়ুন কবির চাঞ্চল্যকর দাবি করেছেন, তিনি বলছেন সরকার গড়তে প্রয়োজনে তিনি বিজেপির হাত ধরতে রাজি আছেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে বিজেপির সমর্থন নেবেন। একেবারে ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির। আরো একবার শোনাবো কি বলেছেন। তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, বিজেপিকে যারা ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, মিম ওপেন আসুক, 294 সিটে সিট শেয়ারিং ভদ্র হবো। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায় তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। আমারই ডিমান্ড থাকবে যে আমি রাজ্যপালের কাছে আমি 148-এর সংখ্যা দিয়ে সরকার গড়ার ডিমান্ড করব। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরোটাই শুনলেন হুমায়ুন কবির কি বলেছেন। তৃণমূল কিন্তু ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছে, আরে হুমায়ুন কবির তো বিজেপিরই লোক, কি আর খারাপ বলেছেন, ঠিকই বলেছেন, স্পষ্ট বলেছেন। দেখুন, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এরা এখনো সুস্থ সবল আছেন, এদের মস্তিষ্কের বিকৃতি এখনো হয়নি। আমি বলছি না যে বাকি যে সমস্ত যে নেতাদের কথা বলছেন তাদের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, কিন্তু আমাদের নেতাদের সম্পর্কে আমি বলতে পারি যে এদের কারোরই এখনো মস্তিষ্ক বিকৃতি হয়নি। যে ভারতীয় জনতা পার্টি মুসলিম আইডেন্টিটি পলিটিক্স করা এইরকম একটি হুমায়ুন কবির, যারা কিনা 70% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী বানাবো সাপোর্ট দিয়ে। এ দিবা স্বপ্ন দেখছেন, এ দিবা স্বপ্ন না, এ দিবা স্বপ্ন দেখছেন। এবং এর জগন্নাথ, এটা কি ভুলবশত মুখ থেকে বেরিয়েছে না এর পিছনে কোনো কৌশল রয়েছে? না, এর মধ্যে কৌশল আমি অন্তত পক্ষে কিছু দেখছি না। কাঁচা বাংলায় যাকে ভাঁট বকা বলে, এটা হচ্ছে কাঁচা বাংলায় সেই ভাঁট বকা। তবে একটা এর মধ্যে একটা ইতিবাচক দিক, যে অন্তত পক্ষে সংখ্যালঘু সমাজের কেউ না কেউ, সে তার দিবা স্বপ্নে হোক, ঘোরে হোক, মুখ্যমন্ত্রী হওয়ার পাগলপনাতে হোক, যে অন্তত পক্ষে তৃণমূলের বিরোধিতা করছে। এই যে সংখ্যালঘুরা বুঝতে পারছে যে আর তৃণমূলের ক্যাপটিভিটিতে থাকবো না, তৃণমূলের খাঁচায় আমরা বন্দি থাকবো না, এইটি একমাত্র ভালো লক্ষণ। বাকি সবই পাগলের প্রলাপ এবং দিবা স্বপ্ন। বুঝতে পেরেছি জগন্নাথ বাবু, অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে বিজেপির হাত ধরতে রাজি আছি, চাঞ্চল্যকর মন্তব্য করেছেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনে বিজেপির সমর্থন নেবেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেইউপি প্রধান ক্যামেরার সামনে। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, শুভজিৎ রয়েছি। আমরাই প্রশ্ন তুলেছিলাম যে আজকে হুমায়ুন কবির তো এত জোটের বার্তা দিচ্ছেন, কিন্তু যার গায়ে একটা সময় তৃণমূলের রং লেগেছিল বা একটা সময় বিজেপির রং লেগেছিল, তাকে কি বামেরা তার আমন্ত্রণ কি সাড়া দেবেন? আজকে দেখুন স্পষ্ট বলছেন যে প্রয়োজন পড়লে আমি বিজেপির সমর্থন নেব। এরপরে বামেরা কি বলছেন? আকাশের দিকে তাকিয়ে যে যার মতন কিছু ভাবনা ভাবতে পারে, কথা উত্তর দেওয়ার কোনো মানে আছে নাকি? সবার সব কথার উত্তর দেওয়া যায় না। 70% মানুষের প্রতিনিধিত্বের দাবিদার হয়ে, তৃণমূলের বলে বলিয়ান হয়ে, বাকি 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার আওয়াজ দেবার পরেও যিনি তৃণমূলের নেতা, তিনি আবার বিজেপির সাহায্যও নিতে চান কি নিতে পারেন, এসব পাগলার মতন কথা। ভাট বকা শুধু না, এটা অসততা এবং অপ্রয়োজনীয়। এরা প্রাসঙ্গিকতা নেই কোনো, এদের প্রাসঙ্গিক হবার জন্য সব চেষ্টা করছে। সবার সব কথার উত্তর দেওয়ার মধ্য দিয়ে তাকে গুরুত্ব দেওয়া হয়, আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। ধন্যবাদ সুজন দা।
নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোর সকালে ভবানীপুর চ্যালেঞ্জ শুভেন্দু। ভবানীপুরের 36টি সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছি। ভবানীপুরে তৃণমূলের নিচুতলা ফাঁকা হয়ে গেছে, দাবি বিরোধী দলনেতা। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, এসব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। আপনি এখানে থাকবেন 10 ঘন্টা থাকুন কেন, 10 দিন, তারপরে 10 মাস থাকুন ভবানীপুরে, লাভের লাভ কিছু হবে না। যদি ক্ষমতা থাকে ভবানীপুর থেকে ইলেকশন লড়ে দেখান, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ। কিন্তু একটা কথা আজকে আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে শুভেন্দু বাবু, যে কত মিথ্যে কথা আপনি এবং মিথ্যা আপনার দলের লোক এতদিন বলে এসছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যে বাংলায় সরস্বতী পুজো হয় না, আর নিজেই বলছেন শুধু ভবানীপুরেই 36টা পুজোতে আমন্ত্রণ পেয়েছেন। রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। শঙ্খ বাজিয়ে নেতাজি বন্দনায় মমতা। নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনুক কেন্দ্র, দাবি মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। এদিকে নেতাজির জন্ম জয়ন্তীতে ভবানীপুরে নেতাজি ভবনে বিরোধী দলনেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিল করেন তিনি। নেতাজির ছবি, জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রা করেন। নেতাজি ভবন ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। দেশনায়কের মূর্তিতে মাল্যদান করেন। নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। আমি প্রতি বছর রেড রোডে করি, তা আমি মনে করলাম বাসভবনে আসা উচিত। তাই যিনি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে আমরা সহস্রাধিক মানুষ, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মানুষ, জাতীয় পতাকা নিয়ে আমরা এখানে এসে মাল্যদান করলাম। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ, তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন, এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি ওনাকে বললাম যে রেড রোডে যাই প্রতিবারে। তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ মুখ্যমন্ত্রী অনেক সময় আসেন দুপুরবেলা, কোনো কোনো বছর আসেন না। তা ওনারা বললেন যে আপনি ঠিক করেছেন, ঠিক জায়গায় এসেছেন। ওখানে আমি লোক রেখে দিতাম, আমরা চলে আসার পরে 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতো। ঈশ্বর সুখ দুঃখ দুই দেন, মা বাবা শুধুই সুখ দেন। তাই মা বাবার পুজো করুন। ইলামবাজারে জনসভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রত মণ্ডল। মায়ের গর্ভে সন্তান লাথি মারলে মায়ের আনন্দ হয়, সেই সন্তান মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠালে মায়ের চোখে জল। আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে চান। কাজলের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অনুব্রত। যখন মা বোনেরা যখন গর্ভবতী থাকেন, যখন পেটে বাচ্চারা যখন পেটে লাথি মারেন, তখন মা বাবাদের মা এবং বোনেদের প্রচন্ড আনন্দ হয়। বড় হওয়ার পর যখন সেই ছেলে যখন লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়,
চোখের জল পড়ে যায়। সে আমরা দেখতে চাই না। আমাদের মা মমতা ব্যানার্জি সবাইকে নিয়ে চলতে জানে। ঈশ্বর আর আল্লাহ দুঃখ দেয়, সুখ দেয়, আর মা বাবারা খালি সুখ দেয়, দুঃখ দেয় না। তা মা বাবার পুজো করুন। বাজারে, দোকানে, মুড়ির কিনে, কালীঘাটের আদিগঙ্গার কর্ণকুটি, সর্বত্রই যিনি সঙ্গে থাকেন তিনি কিন্তু তিহার জেলের সঙ্গে থাকেন না। সুতরাং পদাঘাত করলেন কি হাত দিয়ে জড়িয়ে ধরলেন তাতে কিছু এসে যায় না। যারা ভাবছেন যে এইভাবে তৃণমূলকে জড়িয়ে ধরে তৃণমূলের সিস্টেমকে টিকে থাকবেন এবং মানুষের মাথায় কাঁটাল ভেঙে টাকা রোজগার করবেন, তাদেরকে বাংলার জনতা ক্ষমা করবে না। 26-এর নির্বাচনের পরে তৃণমূলের বিসর্জন হয়ে যাবার পরে পরই এই ধরনের যারা উক্তি করছেন, যারা এই ধরনের কাজকর্ম করছেন, তাদের আবার মাগুর মাছ বেচতে হবে। মুড়ির টিন আর পাওয়া যাবে না। কাটোয়ার দিকে নজর রাখবো। বিজেপি কর্মীদের মারধর, হুমকি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। কাটোয়া 2 নম্বর ব্লকের দিয়াসিন গ্রামে পোস্টার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা ঘটনাস্থলে এসে পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয়, তারপর পোস্টার ছিঁড়েও দেয়। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। গ্রামে বিজেপির কেউ নেই, সব অভিযোগ মিথ্যে, দাবি তৃণমূল। পোস্টার মারতে বেরিয়েছিলাম, আমরা দলের 6টা ছেলে ছিলাম। তৃণমূলের জনাব পঞ্চায়েত ছেলে এসে আমাদের পোস্টার খোলা করাইলো, আমার মারধর করেছে, আবার মানে তীব্রভাবে গালমন্দ করেছে, আমাকে জানে মারার জন্য হুমকি দিয়েছে যে পোস্টার না খুললে তোদের এই রাতারাতি হাফিস করে দেবো, এরকম ধরনের মন্তব্য করেছে। আর পোস্টার আমরা দিয়ে বলছে না যে আমরা নিজেরা ছিঁড়েছি, নিজেরা কেউ টাঙিয়ে কেউ নিজেরা পোস্টার ছেড়ে না। ওরা একটা কথা বলতে চাইছে যে এখানে বিজেপির কোনো পোস্টার লাগবে না। মুর্শিদাবাদ থেকে এসে 2টো মোটরসাইকেলে করে এসে 4 জন ব্যক্তি, তারা কাউকে কিছু জিজ্ঞাসা না করে বাড়ির বিভিন্ন দেয়ালে, সেটা পোস্টার নয়, মানে ওই একদম ফেব্রিক, মানে দেয়ালে সেটে যাবে রঙের মতো, বাড়ির লোকের পারমিশন ছাড়াই তারা এগুলো মারতে শুরু করে। তাদেরকে মারতে বারণ করেছে এবং তাদেরকে বলেছে তোমরা এই পোস্টার যেভাবে হোক আমাদের দেয়াল থেকে তুলো। বিজেপির যদি ওখানে কোনো লোক থাকে তাদেরকে এসে বলতে বলুন যে এটা মারধর করেছে। ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ইস্যু এক, শহর এক, আলাদা কর্মসূচি তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান বিধায়কের। হলদিবাড়িতে শাসক কোন্দলের জেরে জোড়া পুলিশ শিবিরে আলাদা আলাদা প্রতিবাদ মিছিল। এসআইআর এর নামে মানুষকে হেনস্থার অভিযোগ তুলে প্রথমে পথে নামে হলদিবাড়ি ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেস। মিছিলে পা মেলান মেকলিগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারী। কিন্তু কিছুক্ষণ পরেই হলদিবাড়ি ব্লক কিষাণ ক্ষেত মজুর কমিটির পক্ষ থেকে ওই একই ইস্যুতে, মানে এসআইআর ইস্যুতে একটি প্রতিবাদ সভা করা হয়, পথসভা করা হয়। সেখানে ছিলেন প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, তৃণমূলের কিষাণ ক্ষেত মজুরের ব্লক সভাপতি শামসের আলী। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ আলাদা আলাদা মিছিল? নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারীর সঙ্গে দূরত্ব রাখতে কি তাহলে এই আলাদা আলাদা প্রতিবাদ কর্মসূচি? প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। বিধানসভা ভোটের আগে হলদিবাড়ির রাজনীতিতে জোর চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভোটের আগে টিকিটের লড়াই, বর্তমান এবং প্রাক্তন বিধায়কের কটাক্ষ করছে বিজেপি। এই বিষয়ে আমি বলতে পারবো না, কারণ আমাদেরকে তারা কোনো জানায়নি। এই বিষয়ে তারা যদি আলাদা করে সভা করে থাকে সেটা হয়তো তারা করে থাকতে পারে, কিন্তু পার্টির পক্ষ থেকে হচ্ছে না, সংগঠনের পক্ষ থেকে যদি শুরু করে থাকে তাহলে হচ্ছে। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাদুরিয়ার দিকে। আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল বাদুরিয়া, ডেপুটেশন দিতে গেলে বাধা দেওয়া হয় এমনটাই অভিযোগ। আগে ছবি দেখুন, তারপরে আসছি। বাদুরিয়ার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আশা কর্মীরা তারা আজকে রাস্তায় নেমে এসেছিলেন, তারা ডেপুটেশন দিতে গেছিলেন, তাদেরকে বাধা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আশা কর্মীরা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, ছবি তো আমরা দেখছি, দর্শকদের দেখাচ্ছিও। কখন ঘটেছিল, কি ঘটেছিল, আশা কর্মীদের বক্তব্য কি এখনো পর্যন্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এই বিষয়ে মুখ খুলেছে?
দেখো এখনো বিক্ষোভ চলছে, বেশ কিছুক্ষণ আগে থেকে তারা বিক্ষোভ শুরু করে। তারা মূলত এসেছিল পুলিশের হেনস্থার প্রতিবাদ জানাতে, যেহেতু তাদের আগের দিনের যে ঘোষিত কর্মসূচি ছিল সেই ঘোষিত কর্মসূচির পর তারা বিভিন্ন জায়গায় আটকে গেছে। আজকে বাদুড়িয়া থানার সামনে তারা বাদুড়িয়া চৌমাথা প্রথমে অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমতো অবস্থায় তাদের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল, হঠাৎই পুলিশ তাদের জোর করে তুলে দিতে চেষ্টা করে। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়, এমন একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়। যদিও সেই পরিস্থিতি এখনো যে স্বাভাবিক সেটা বলা যাবে না। পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করবার। আশা কর্মীদের যে দাবি, সেই দাবি নিয়ে তারা অনড় এবং সেটা আজকে আবার স্পষ্ট হলো। এর আগে দুদিন আগে যখন আশা কর্মীরা আন্দোলন করতে যাচ্ছিল, দিকে দিকে তাদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হচ্ছিল। এই যে পুলিশি হেনস্থা বিভিন্ন জায়গায় হয়েছে তার বিরুদ্ধে তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই বিক্ষোভ দেখানোর সময় কিন্তু হঠাৎ করে এই উত্তেজনা তৈরি হয়। পুলিশ গিয়ে তাদেরকে যখন তুলতে চেষ্টা করে তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। শুভজিৎ, নজর রাখো। এদিকে এসআইআর শুনানির মধ্যেই ফের উত্তপ্ত ভাঙড়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের নাটাপুকুর বুথের কাছে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। এসআইআর এর জন্য এক মহিলা স্থায়ী বাসিন্দা শংসাপত্র নিতে যান পঞ্চায়েত সদস্যের কাছে। অভিযোগ, মহিলা আইএসএফকে সমর্থন করেন বলে সই করতে অস্বীকার করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এরপরে আইএসএফ কর্মীরা পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লার বাড়িতে গিয়ে চড়াও হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য মিনাজ মোল্লা। পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে পরিকল্পনা করে হামলার অভিযোগ করেছেন তিনি। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কি পরিস্থিতি এখন? দেখো, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, কিন্তু যে ঘটনাটি ঘটেছে যে সকালে কার্যত এসআইআর এর ফর্ম জমা দেবেন বলেই তার একটা সইয়ের প্রয়োজন ছিল গ্রাম সদস্যের। সে কারণের জন্য বেশ কয়েকজন মহিলারা গ্রাম সদস্যের বাড়িতে যান। অভিযোগ যে গ্রাম সদস্য সই দেয়নি। তারপরেই কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা তৃণমূল সদস্য ফিরোজ মোল্লার বাড়িতে উপস্থিত হয়, মিনাজ মোল্লার বাড়িতে উপস্থিত হয় এবং চড়াও হয়। মিনাজ মোল্লার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বলছেন যে আমি সই দেওয়ার পরেই অকথ্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালিজ করছিলেন। তার প্রতিবাদ করাই কার্যত পরবর্তীতে আইএসএফ এর কর্মী সমর্থকরা তাদের বাড়িতে এসে চড়াও হয়েছে। পরিকল্পিতভাবে তার উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে। ঘটনায় বলিরহাট থানার পুলিশ আধিকারিকরা দুই পক্ষকে বসিয়ে আপাতত মিটিয়ে দিয়েছে বলেই খবর। শুভজিৎ, ধন্যবাদ। এদিকে হিরণের বিরুদ্ধে স্ত্রী অনিন্দিতার অভিযোগে এফআইআর রুজু পুলিশের তরফে। ডিভোর্স না দিয়ে রীতিকাকে বিয়ে করেন হিরণ, অভিযোগ স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ জানিয়েছিলেন আর অভিযোগে এফআইআর রুজু করল পুলিশ। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, উদ্বেগের খবর। ফের রাজধানীর বুকে ধর্ষণের অভিযোগ। নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক টোটো চালকের বিরুদ্ধে। ধর্ষণের রাজধানী, গটাকুপুরে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, গত 11 জানুয়ারি ফুল বিক্রেতা ওই নাবালিকাকে অপহরণ করে এক টোটো চালক। জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ওই নাবালিকা। এলাকার 300টি সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনায় বিজেপি সরকারকে নিশানা করেছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে পরিবর্তনের কথা বলেন। বিজেপি শাসিত রাজ্য থেকেই পরিবর্তন শুরু হওয়া উচিত। উল্টোডাঙ্গায় পথ দুর্ঘটনা, পথচারীকে পিষে দিল গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু পথচারীর। উল্টোডাঙ্গা হাতকোমরের কাছে এই ঘটনা ঘটে। কাকুরগাছির দিক থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি স্কুটিতে ধাক্কা মারে, তারপরে ওই পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই পথচারীর। আশঙ্কাজনক অবস্থায় স্কুটি চালককে আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটিকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। থেকে আসলো, আরাম করে মারলো। সামনে একটা স্কুটি ছিল, একটা লোক দাঁড়িয়ে ছিল, চা খাচ্ছিল, লোকটাকে মারলো। লোকটা ওখানে স্পট ডেড।
স্পটেড হয়ে গেছে। এবং বেশ কয়েকটি বাইককে আপনাকেও তো ধাক্কা মেরেছে গাড়িটি। আমাকে ধাক্কা মেরেছে, আমাকে এখানে লেগেছে, পায়ে লেগেছে, এই জায়গায় ডেড। উনি আর বেঁচে নেই। উনি কি করছিলেন, রাস্তায় যাচ্ছিলেন? দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। চা খাচ্ছিলেন, সে সময় মেরেছে। এর পরপর কটা গাড়িকে বাইককে মেরেছে তো ধাক্কা, বাইক এবং স্কুটিকে। বাইকের স্কুটিকে। একটা স্কুটি একটা বাইক। আর এবার আপনাদেরকে একটা ছবি দেখাবো, প্রতিবেদনও দেখাবো। পুরো বরফে ঢাকা পাহাড়, তাপমাত্রা -10 ডিগ্রি নিচে। দেশকে সুরক্ষিত রাখতে অবিচল, দুর্গম এলাকাতেও সদা জাগ্রত আমাদের সেনা। বরফে ঢাকা কুপওয়ারায় সেনার মক ড্রিল। শত্রুপক্ষকে বার্তা দিয়ে নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার জন্য প্রযুক্তি ব্যবহারও করা হচ্ছে। কুপওয়ারা থেকে TV9-এর এক্সক্লুসিভ রিপোর্ট। चीज़ें लाई जा रही है, कहीं ना कहीं ये देश को अधिक स्ट्रॉन्ग और सिक्योर करने का एक महत्वपूर्ण कदम है। और उसके चलते कहा जा सकता है कि आत्मनिर्भर भारत अभियान जो है उसके तहत ऐसी चीज़ें जो है वो भारतीय सेना में इंडक्ट की जा रही है, ताकि जो देश की रक्षा हो उसके साथ कोई भी कॉम्प्रोमाइज़ ना किया जाए। और ऐसी ही चीज़ें जो है अब आने वाले समय में भी जो है हम देखेंगे कि वो भारतीय सेना में लाई जा रही है, ताकि जो सुरक्षा है देश की उसके साथ जो है बिल्कुल कॉम्प्रोमाइज़ ना हो, बल्कि उसको दिन दुगनी और रात चौगनी अधिक मजबूत किया जाए। आप देख सकते हैं कि ऐसी दुर्गम स्थिति में जहाँ पे रास्ते कटते हैं, भीषण बर्फबारी होती है, तापमान -20 हो जाता है, ऐसी स्थिति में टेक्नोलॉजी का सहारा लेना कहीं ना कहीं अब यहाँ पे जो सैनिकों की ड्यूटी है उसको भी आराम और जो है आरामदायक और कहीं ना कहीं जो इफेक्टिव कह सकते हैं वो बना रहा है। कैमरामैन सईद मुर्तजा के साथ महराज अहमद, TV9 भारतवर्ष, कुपवारा। বাগদেবীর আরাধনায় মেতে উঠল বালিগঞ্জের কমলা চ্যাটার্জি ফর গার্লস স্কুল। পড়ুয়াদের হাতে তৈরি পোস্টার আঁকায় সাজানো হয়েছে স্কুলের পুজো। থিমে ফুটিয়ে তোলা হয় সত্যজিৎ রায়ের নানা সৃষ্টি। কোথাও গুপি গাইন বাঘা বাইনের পোস্টার, কোথাও আবার সন্দেশ পত্রিকার প্রচ্ছদের আঁকা। পড়ুয়াদের সত্যজিৎ রায়ের গল্প, উপন্যাস, সিনেমার প্রতি আগ্রহ বাড়াতেই অভিনব এমন ভাবনা স্কুল কর্তৃপক্ষের। থিম করেছি হচ্ছে সন্দেশ, মানে সত্যজিতের সন্দেশ। আমরা আমাদের ছাত্রীদের দিয়ে করিয়েছি, ওরা সত্যজিতের করা এই সমস্ত প্রচ্ছদগুলো রিক্রিয়েট করেছে, সত্যজিতের আঁকাগুলোকে কপি করেছে। সেইটা করতে গিয়ে যে ওরা যে এই যে একটা কল্পনার অবাধ উড়ান পেয়েছে, সেই মজাটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা দিতে চেয়েছি।